বাংলার কুরুক্ষেত্র আজ গণনা ঠিক 8টা বাজে গণনা শুরু হওয়ার কথা, কিন্তু বিভিন্ন গণনা কেন্দ্রে যথেষ্ট উত্তেজনা রয়েছে, চাপা টেনশন রয়েছে। কে এগিয়ে কে পিছিয়ে, বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আমাদের নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। আজকে গণনা শুরু হচ্ছে। এত দিন ধরে রাজনৈতিক তীব্র উত্তেজনা, রাজনৈতিক লড়াই, কেন্দ্র রাজ্য সংঘাত, কমিশন তৃণমূল সংঘাত, সবের মধ্যে ভোট হলো 2 দফায়, নজিরবিহীনভাবে। এছাড়াও নজিরবিহীনভাবে অনেক কিছু ঘটলো। কিন্তু আমি বিশ্বদার কাছে যাব। আজকে গণনা তো শুরু হচ্ছে, কিন্তু কোথাও একটা ন্যারেটিভ চলে এসেছিল যে চুপচাপ ভোট হচ্ছে। তুমি তো জেলায় জেলায় ঘুরেছো, এই চুপচাপ ভোটের কারণ কি? দেখো অয়ন, প্রথম কথা হচ্ছে যে একটা সেকশন বলছে সাইলেন্ট ভোট হচ্ছে। এখন এই সাইলেন্ট ভোটটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। কিন্তু মোটামুটিভাবে আমি 294টা কেন্দ্রের মধ্যে অন্তত 270-80টা কেন্দ্রে নিজে গিয়েছি, আমি চিত্রটা দেখেছি। এই যে ব্যাপক হারে ভোটদান, এই ব্যাপক হারে ভোটের সবথেকে বড় কারণ হচ্ছে এসআইআর, এর মধ্যে কোথাও সন্দেহ নেই। কেউ কেউ বলছেন এই ব্যাপক হারে ভোটদান প্রতিষ্ঠান বিরোধী। একদম প্রতিষ্ঠান বিরোধিতা আছে, কিন্তু এই 10%, 11%, 12% ভোট বেড়ে যাওয়া মোটেই প্রতিষ্ঠান বিরোধী ভোট বলে আমার মনে হয় না। আমার নিজের মনে হয়েছে এটা এসআইআরের কারণে আতঙ্কে থাকা মানুষজন নিজের অস্তিত্ব, নিজের সম্পত্তি, নিজের ভিটেমাটি এগুলো বজায় রাখার জন্য ভোট দিয়েছেন। এবার এই ভোটটা কোন দিকে গেছে, এই ভোটটা কোন দিকে গেছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। বহু মানুষ আছেন যারা উপর থেকে নিচে ভোট দিতে নামতেন না, তারাও এবার কিন্তু ভোট দিতে নেমেছেন। বহু বাম মনোভাবাপন্ন সিনিয়র মানুষ আছেন যারা বাম চলে যাওয়ার পরে তারা ভোট দিতে নামেননি, তারা এবারে ভোট দিতে নেমেছেন। এখন এই ভোটটা কোন দিকে যাবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। কেউ কেউ বলছেন যে পরিযায়ী শ্রমিক যারা মাইগ্রেন্ট লেবার তারা এসছেন, দলে দলে ভোট দিয়েছেন, এই ভোটটা তৃণমূলের পক্ষে যাবে। কেউ কেউ বলছেন প্রতিষ্ঠান বিরোধী ভোট পক্ষে যাবে। বামেরা বলছেন আমাদের ভোট ফিরবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে একটা বড় সেকশন ভোট, সেটা কিন্তু এই যে 10-11% ভোট, এটা কিন্তু ঠিক করে দেবে যে কারা সরকারে আসবে। ঠিক। এইবার ওভারঅল যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গের ভোট চিত্র, তাতে একটা হালকা ভোটার থাকে যারা মনে করেন যে ফ্লোটিং ভোটার যে বলা হয়, এই ফ্লোটিং ভোটারদের একটা বড় সেকশন কোন দিকে যাবেন সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে এতদিন ধরে নির্বাচন করার অভিজ্ঞতা থেকে বলছি, প্রায় 32 বছর ধরে নির্বাচন করার আগে থেকে না বলি অভিজ্ঞতা থেকে বলছি যে মানুষ, অবশ্যই মানুষের মধ্যে অসন্তোষ আছে, কিন্তু এক্ষুনি যে পরিবর্তনের ঝড়ে সব উড়ে যাবে সেরকম কিন্তু আমি দেখিনি। আমি জানি না কি হবে, আমার সত্যি তাই। জানা নেই। তুমি যেটা বললে যে বেশি ভোট পড়া মানে একটা ধারণা আছে প্রতিষ্ঠান বিরোধিতা। এই ভোটে নজিরবিহীন অনেক কিছু ঘটনা ঘটেছে। এবার একটা কথা বলি যে 2011 সালে পশ্চিমবঙ্গে 84% মতো ভোট পড়েছিল, একটা হিউজ ভোট পড়েছিল। সেইটাকে ধরা হয়েছিল পরিবর্তনের ভোট। তুমি যদি পরিবর্তন দেখো তাহলে 1947 সালের পর ভারতবর্ষে প্রথম নির্বাচন হয়েছিল 1952 সালে, পরিবর্তন হয়েছিল সেই অর্থে 77 সালে। 30 বছর লেগেছিল পরিবর্তন হতে, এবং 77 সালে পরিবর্তন হয়েছিল ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার উপর ভিত্তি করে, এবং জরুরি অবস্থার বিরুদ্ধে ভোট দিয়েছিল মানুষ, সবাই এক হয়ে গিয়েছিল। 77-এর পরে 2011, 77-এ আমি পরিবর্তন আমি নিজের চোখে দেখিনি, আমি ছোট ছিলাম, কিন্তু তারপরের পরিবর্তন আমরা 2011 সালে নিজের চোখে দেখেছি কি পরিবর্তন হয়েছিল। সেখানে একটা ব্যাপক সংখ্যায় ভোট পড়েছিল। এবারেও ব্যাপক সংখ্যায় ভোট পড়েছে, কিন্তু এবারে ব্যাপক সংখ্যায় ভোট তুমি যদি দেখো তাহলে তামিলনাড়ুতেও একই ঘটনা ঘটেছে, বিহারেও একই ঘটনা ঘটেছে। সব জায়গায়, যেসব জায়গায় এসআইআর হয়েছে সব জায়গা থেকে 10% ভোট এক্সট্রা পড়েছে। এটা আমার মনে হয় না শুধু পরিবর্তনের ভোট, হতে পারে মানুষ অন্যদিকে ভোট দিয়েছে। একটু থামাচ্ছি, ট্রেন্ড আসতে শুরু করেছে। 10টা ট্রেন্ড এসেছে, 12টা ট্রেন্ড এসেছে, আসলে আসতেই থাকছে।
12টা ট্রেন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6টা তৃণমূল, 6টা বিজেপি। এগুলো পোস্টাল ব্যালট কাউন্ট হচ্ছে। আগে বলা হয়েছিল পোস্টাল ব্যালট একদম শেষে কাউন্ট হবে, কিন্তু পোস্টাল ব্যালট প্রথমেই কাউন্ট হচ্ছে। পোস্টাল ব্যালটে দেখা যাচ্ছে 6টা টিএমসি, 6টা বিজেপি। 14টা হয়ে গেল ট্রেন্ড, 14টা হয়ে গেল ট্রেন্ড অর্থাৎ এগিয়ে পিছিয়ে, এগিয়ে কারা পিছিয়ে কারা, তাতে 8 তৃণমূল, 16টা হয়ে গেল 8 বিজেপি। একেবারে হাড্ডাহাড্ডি। বিশ্বদা, হাড্ডাহাড্ডি পোস্টাল ব্যালট কতটা গুরুত্বপূর্ণ? আমার মনে হয় না এটা খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ সদ্য সবে শুরু হয়েছে। আমার মনে হয় না পোস্টাল ব্যালট খুব একটা গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না, তার কারণ পোস্টাল ব্যালটের যে ট্রেন্ড, সাধারণত পোস্টাল ব্যালটে কারা ভোট দেন? পোস্টাল ব্যালটে ভোট দেন সরকারি কর্মীরা, যারা ভোট কর্মী, বিশেষ করে, এবং তার সঙ্গে যারা কর্মী, সরকারি কর্মী, পুলিশ, এবং এরা ভোট দেন। এইবার সাধারণত পোস্টাল ব্যালটের ভোট কিছু ক্ষেত্রে সরকারের পক্ষে যায়, কিছু ক্ষেত্রে সরকারের বিরোধী যায়। এইবার কি হলো, এবার এই পোস্টাল ব্যালটের ভোট কি হয়েছে? পোস্টাল ব্যালটের ভোটের একটা বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালটে এবার মানুষের ডিএ নিয়ে একটা ক্ষোভ ছিল, সরকারি কর্মীদের ডিএ নিয়ে ক্ষোভ ছিল। এবার সেই ডিএ নিয়ে ক্ষোভটা কতটা পোস্টাল ব্যালট রিফ্লেক্ট হবে সেটা দেখার বিষয়। আবার এটাও ঠিক যে ঠিক নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিএ অ্যানাউন্স করে দিয়েছিলেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ অ্যানাউন্স করেছেন, সেহেতু কিছু সরকারি কর্মী কোন দিকে ভোট দেন দেখার। পোস্টাল ব্যালটের ভোটে বিরাট কিছু হেরফের হয় বলে আমার মনে হয়। ওকে, আমি একটু গণনা কেন্দ্রে চলে যাই, ভবানীপুরে চলে যাই, সাখাওয়াত মেমোরিয়ালে। সেখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। কি পরিস্থিতি? গত কয়েক ঘন্টা ধরে এই সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলই নজরে ছিল প্রত্যেক রাজ্যবাসীর, এমনকি উত্তেজনা প্রতি মুহূর্তে ছিল। আজকে গণনা শুরু হয়েছে বলা হচ্ছে, এখন কি পরিস্থিতি? একেবারেই অয়ন, ঘড়ির কাঁটা বলছে 8টা বেজেছে সদ্য, অর্থাৎ টান টান উত্তেজনা। তুমি উত্তেজনার কথা বলছিলে, চাপা উত্তেজনা তো ছিল এই ভবানীপুরে, কিন্তু টান টান উত্তেজনা। সদ্য শুরু হয়েছে পোস্টাল ব্যালট, কিন্তু তারই সঙ্গে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে দুর্ভেদ্য দুর্গ বলা হচ্ছে বারবার করে এই ভবানীপুর, দেখো 77টি গণনা কেন্দ্র গোটা রাজ্য জুড়ে, তার মধ্যে এই ভবানীপুরের কেন্দ্র, বিধানসভা কেন্দ্র যেখানে গণনা, সেই স্ট্রংরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। 269টি বুথ, সেখানকার কাউন্টিং কিন্তু এই ভবানীপুর সাখাওয়াত মেমোরিয়াল, সেখানে স্ট্রংরুমে সেখানে কিন্তু গণনা শুরু হয়েছে। পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, আধ ঘন্টা পর থেকে ইভিএম গণনা শুরু হবে। অর্থাৎ এই হাই ভোল্টেজ কেন্দ্র, আমরা জানি যে হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র, সেখানেই আজ মহাযুদ্ধের চূড়ান্ত ফয়সালা। আজই ঠিক হয়ে যাবে ভবানীপুরের মসনদে কে বসবেন। সব মিলিয়ে একটু নিরাপত্তার ছবিটা দেখাবো অয়ন। দেখো, আটো নিরাপত্তা, বজ্র আটুনি বলা হচ্ছে, কারণ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। আমি এই মুহূর্তে যে ছবিটা দর্শকদের দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ যেমন রয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে প্রথম স্তর। দ্বিতীয় স্তরে কি রয়েছে? দ্বিতীয় স্তরেও রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং একই সঙ্গে রাজ্য সশস্ত্র পুলিশ। এবং তৃতীয় স্তর মানে স্ট্রং রুম, যেখানে একদম আটো নিরাপত্তা, সেখানে সাজোয়া গাড়ি রয়েছে, সেখানে সাজোয়া গাড়ি আনা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে। কোথাও মাছি গলার উপায় একদম খুব শক্তপোক্ত একেবারে নিরাপত্তার বেষ্টনী। বিশ্বদা, একটু ঘুরে বসো। তোমার কি প্রশ্ন করার আছে প্রিয়াঙ্কা শিকদারের কাছে? কোনো আমার প্রিয়াঙ্কাকে প্রশ্ন করার এই মুহূর্তে কিছু নেই, কিন্তু আমি যেটা বলছি, যেটা টিভিতে মানে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে চ্যানেল, এটা খুব একটা বাস্তবসম্মত বলে আমার মনে হয় না। এই কারণে মনে হয় না 8টার সময় গণনা শুরু হলো আর 15 মিনিটের মধ্যে লোকে সবাই জেনে গেল। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, এত সোজা নয়। এগুলো হচ্ছে সব নানা রকমের মানে খাইয়ে দেওয়ার বিষয় আর কি। এগুলো বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না। অন্তত 1 ঘন্টা আগে কোনো ট্রেন্ড আসা, একেবারেই ট্রেন্ড আসছে, তবুও বলি 40টা, 18টা হচ্ছে টিএমসি, 22টা বিজেপি, এগুলো ট্রেন্ড আসে। তার মানে এই নয় যে এখান থেকেই ফলাফল আপনি ধরে নিতে পারেন। এটা 2021-এও আমি বলেছিলাম। বিষয়টা এইখানে নেব, নন্দীগ্রাম আরেকটা হট সিট, হট স্পট নন্দীগ্রাম। হলদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, নন্দীগ্রাম, ভবানীপুরের পর নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম 2021-এও হটস্পট ছিল, আবার হটস্পট। কি অবস্থা এখানে?
অয়নদা, পূর্ব মেদিনীপুরের রাজনীতির ভরকেন্দ্র গত কয়েক বছর ধরে যাকে ঘিরে আবর্তিত হয়েছে তা হলো নন্দীগ্রাম বিধানসভা। সেই নন্দীগ্রাম, মহিষাদল এবং হলদিয়া এই 3 বিধানসভার গণনার যে পর্ব সেটার একেবারে প্রাথমিক পর্যায়ে, এবং তোমায় জানিয়ে নাকি নন্দীগ্রাম সহ এখানকার যে 3টি বিধানসভা তার ট্রেন্ড আসতে কিন্তু সময় লাগবে এবং সেটা 9টাও বেজে যেতে পারে, কারণ 8টা বাজতে 10 পর্যন্ত এখানে কাউন্টিং এজেন্টরা প্রবেশ করেছেন এবং একটা সামান্য বিক্ষোভ হয়েছিল। বিজেপি যারা এজেন্ট 3টে বিধানসভা তারা ভোট 3টে সাড়ে 3টে থেকে লাইন দিয়েছিলেন এবং লাইনের প্রথম অংশটা তারা ধরে রেখেছিলেন। কিন্তু তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম বা নির্দল যারা রয়েছেন তারাও যদি 8টার আগে এই কেন্দ্রে না পৌঁছায় তাহলে স্ট্রংরুম কী করে খোলা হবে, কী করে ইভিএম বক্সগুলো খোলা হবে, কী করে 17টি ফর্ম মিলিয়ে দেখা হবে। তাই প্রশাসন থেকে এখানকার যারা আধিকারিক রয়েছেন তারা ব্যবস্থা করেন 2টো প্যারালাল লাইন খোলা হবে। কিন্তু সেই প্যারালাল লাইনে যখনই তৃণমূল কংগ্রেস বা অন্য সিপিআইএম বা অন্য প্রতিনিধিদের এজেন্টরা ঢুকতে যায় তখনই বিজেপি বাধা দেয়। এই নিয়ে একটা বিক্ষোভ পরিস্থিতি শুরু হয় এবং সেই বিক্ষোভ বাড়তে থাকার কারণে এখানে খোদ পুলিশ সুপার অংশুমান শাহ তিনি নিজে এখানে উপস্থিত রয়েছেন, কারণ নন্দীগ্রাম অত্যন্ত আমরা জানি গত 2021-এর নির্বাচন, এই নির্বাচনের কারণে এবং এই বিক্ষোভ যাতে কোনোভাবেই বাড়তে না পারে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত এবং এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ ইভিএম বাক্সগুলো খোলা। 3টি হল রয়েছে, 2টি হলে ইভিএম গণনা হবে। অর্ণব বিশ্বদা বলছি, তুমি আমাকে একটা জিনিস বলো, তোমার কাছে তোমার গলায় আমি ইলেকশন কমিশনের কার্ড দেখতে পাচ্ছি, কাউন্টিং সেন্টারের কতটা পর্যন্ত তুমি যেতে পারছো? 1, 2, তুমি কিভাবে খবর পাবে? কাউন্টিং এর খবর তোমার কাছে কিভাবে আসবে? আমরা যখন কাউন্টিং করতাম তখন আমরা সরাসরি কাউন্টিং সেন্টারের ভিতরে ঢুকতে পারতাম, এখনো তো সেই সিস্টেম নেই। তুমি খবর পাওয়ার মাধ্যমটা কি আমাকে একটু ছোট্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আসল কি হচ্ছে। বিশ্বদা, আমরা এই নন্দীগ্রামে যে হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে গভর্নমেন্ট স্পন্সর, সেই স্কুলের ভিতরে যে 3টি হল রয়েছে সেখানে গণনার পর্ব চলছে, কিন্তু সেই যে মূল গেট, এই মূল গেটের বাইরে একটি প্রেস মিডিয়া আলাদা করে বক্স করা হয়েছে বা একটা গ্যালারি করা হয়েছে, সেখানে প্রেস, মিডিয়া, সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। ভিতর থেকে একজন আধিকারিক যিনি ট্রেন পাবেন, সেই ট্রেন তিনি লিপিবদ্ধ করে তার চার্ট নিয়ে এই প্রেস মিডিয়া বক্সে যাবেন এবং সেখানে সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের সেটি শেয়ার করা হবে। অর্থাৎ এখানে যখন হয়তো দ্বিতীয় রাউন্ডের গণনা হচ্ছে, সম্ভবত তখন প্রথম রাউন্ডের গণনা হয়তো এখানে আসবে, কাজেই বেশ কিছুটা লেট হবে এবং প্রথম পর্যায়ে ভিতরে ক্যামেরাম্যানদের ঢুকিয়ে যে ছবি করানোর প্রক্রিয়াটা সেটার জন্য এখনও কিন্তু ডাক আসেনি ভিতরে প্রবেশ করানোর, অর্থাৎ এখানে একটু দেরি হচ্ছে। এবং তুমি যে প্রশ্নটা করলে, সরাসরি সাংবাদিকরা ভিতরে প্রবেশ করবে এই কার্ড নিয়ে এবং সেখান থেকে গণনা নিজের চোখে দেখে ট্যাবুলেশন শিট থেকে বলবে, সেই উপায় কিন্তু নেই। কার্যত এটা বেশ কিছুটা স্লো এবং এখান থেকে যে আধিকারিক আসবেন প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ডের চার্টগুলি নিয়ে, টেবিলটা নিয়ে, সেটা ওই প্রেস মিডিয়া বক্সে সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা হবে। কাজেই এখনো পর্যন্ত কোনো আধিকারিক কি বাইরে এসে বাড়িয়ে বলেছে যে এতটা আমরা গণনা পেয়েছি, এই ট্রেন্ড হয়েছে? যদিও বললো 9টার আগে ট্রেন পাওয়া যাবে। বিশ্বদা, তোমার জানি নাকি এখনো পর্যন্ত কোনো আধিকারিক আসেননি, কোনো রকম ট্রেন পাওয়া যায়নি। 8টা বাজতে 10 মিনিট পর্যন্ত এখানে কাউন্টিং এজেন্টরা শুরু হয়েছেন এবং একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ট্রেন সংক্রান্ত কোনো অগ্রগতি কিন্তু অন্তত এই 3টি বিধানসভা থেকে এখনো পর্যন্ত মেলেনি। আমি বিশ্বদার কাছে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে স্ট্রং রুম, এটাও নজিরবিহীন। এবারে স্ট্রং রুম সংঘাতটা কেন, স্ট্রং রুম দ্বন্দ্বটা এখানে কেন? দেখো, আমরা যখন সাংবাদিকতা মানে ওইভাবে সক্রিয়ভাবে করতাম মাঠে নেমে, তখন তো ব্যালটে গণনা হতো, একটা ভোট গণনা হতে 2 দিন বা 3 দিন লাগতো। ঠিক, তোমাদের অনেকের মনে আছে যে তখন দূরদর্শন ছাড়া কোনো চ্যানেল ছিল না, তখন সিনেমা দেখানো হতো, গণনার রেজাল্ট হতো আর মাঝে মাঝে সিনেমা দেখানো হতো। এখনকার ছেলেমেয়েরা সেটা মানে ভাবতেই পারবে না কিভাবে গণনা হতো। সুতরাং গণনা কেন্দ্রে 2 দিন 3 দিন লেগে যেত একটা গণনা হতে, কিন্তু এখন তো ইভিএম, এখন খুব তাড়াতাড়ি গণনা হয়। এখন বিষয়টা হচ্ছে যে যন্ত্রের অনেক সুবিধে আছে, যন্ত্রের অনেক অসুবিধে আছে। সেটা হচ্ছে যন্ত্র ম্যানিপুলেট করা যায়, এটা অনেকের অভিযোগ আছে, আবার অনেকে বলে ম্যানিপুলেট করা সম্ভব নয়। এবার ব্যালটে তুমি ছাপ মারার পরে ব্যালটকে তুমি আর ম্যানিপুলেট করতে পারবে না। হয়তো তুমি ফলস ছাপ মারতে পারবে ভোট কেন্দ্রে, ভোটদান কেন্দ্রে, কিন্তু সেটা একবার এসে যাওয়ার পর তো আর কিছু করার নেই। সুতরাং যন্ত্রের ক্ষেত্রে একটু নিরাপত্তা নেয়, তার কারণ অনেকে বলে
ওই যন্ত্রকে নাকি জিরো করে আবার রিস্টার্ট করে আবার নাকি বাটন পুশ করা যায়, কিন্তু আমার মনে হয় না কেউ এইভাবে ভোটে জিততে পারে, যেই হোক না কেন, যে ধরনের কোনো কারণে এইভাবে ভোটে জেতা সম্ভব নয়। আমি যেমন বিশ্বাস করি যে আমরা ছাপ্পা ভোট, ফলস ভোট বহু দেখেছি, কিন্তু আমি বিশ্বাস করি না যে শুধুমাত্র ছাপ্পা ভোট আর ফলস ভোটের ভিত্তি করে কোনো রাজনৈতিক দল পুরোটা কোনোভাবে সম্ভব নয়। এইখানে যে ট্রেন্ড আসছে এখনো পর্যন্ত, যে 52টা ট্রেন্ড, 31 হচ্ছে বিজেপি, 21টা টিএমসি। আমি 2021 সালেও বারবার বলেছিলাম পোস্টাল ব্যালট দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না, দেখতে হবে যে 12টা পর্যন্ত কি আসে। এই মুহূর্তে যা ট্রেন্ড দেখছেন সেটা হচ্ছে পুরোপুরি পোস্টাল ব্যালটের ট্রেন্ড। এই পোস্টাল ব্যালটে এখনো পর্যন্ত 31টা, যেমন নন্দীগ্রামে, হলদিয়া থেকে এখনো কোনো ট্রেন্ডই এসে পৌঁছয়নি। আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা জানালেন। আমি বিশ্বদার কাছে যাবো। বিশ্বদা, এই ভোটটা প্রথম থেকে পরিযায়ী বাঙালি অস্মিতা, বাঙালি পরিযায়ীদের অত্যাচার, এই নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছিল। তার আগে বঞ্চনা, এটা একটা বিষয় ছিল। বিজেপি পাল্টা ধর্মীয় মেরুকরণ, দুর্নীতি, এই বিষয়গুলো এনেছিল। এই দুর্নীতি আজকে শুধু না, গত কয়েক বছর ধরে বিজেপি অভিযোগ করে আসছে দুর্নীতি এবং অনুপ্রবেশকারী। এই দুটো ইস্যু কতটা ভারী বলে মনে হয়? দেখো, দুর্নীতি অবশ্যই একটা ইস্যু, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে দুর্নীতি কখনো ভোটের ইস্যু হয় না। রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে চুরি করবেন, টাকা তুলবেন, এটা বাস্তব সত্য, সাধারণ মানুষ জানে, এটার মধ্যে কোথাও কোনো সমস্যা নেই, সন্দেহ নেই। রাজনীতি করতে গেলে টাকা লাগে। ধরো তুমি রাজনীতি করছো, তোমার বাড়িতে সকালবেলা 50টা লোক এসছে, এক কাপ করে যদি চাও খাওয়াও, 5 টাকা করে তো লাগবে রে ভাই, 250 টাকা তোমার আসবে কোত্থেকে? রাজনীতি করতে গেলে টাকা লাগে। কিন্তু হ্যাঁ, দুর্নীতিটা একটা ইলেকশনে, আজকের দিনে একটা সময় যদি আমি দেখি যে রাজীব গান্ধী, ভিপি সিং যে নারা তুলেছিলেন, গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়, তখন সবাই বিশ্বাস করেছিল দুর্নীতির ইস্যুতে। কিন্তু রাজীব গান্ধী সরকার কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু এখনকার দিনে দুর্নীতিটা বিরাট বড় ইস্যু বলে আমার অন্তত মনে হয় না। তার থেকে এবারের ভোট অনেক বেশি অন্য ইস্যু ভিত্তিক। 1 এসআইআর, 2 হিন্দু মুসলিম, মানে ধর্মীয় মেরুকরণ। পশ্চিমবঙ্গে হ্যাঁ, ধর্মীয় মেরুকরণ প্রবলভাবে শুরু হয়েছে এবং এটা প্রতি বছর বাড়ছে। এখনও মানে আমি বলবো না যে একদম 100% হয়ে গেছে, 100% হয়নি নিশ্চিতভাবেই, কিন্তু ধর্মীয় মেরুকরণ বাড়ছে। এটা একটা বড় ইস্যু। এসআইআর একটা বড় ইস্যু, তার কারণ বহু মানুষকে এসআইআরে নাম তোলার জন্য আসতে হয়েছে, আবার ভোট দেওয়ার জন্য আসতে হয়েছে, আবার ট্রাইব্যুনালে আসতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে। এটা একটা বড় ইস্যু, ধর্মীয় মেরুকরণ বড় ইস্যু, এবং একটা প্রতিষ্ঠান বিরোধী, যেহেতু 15 বছরের সরকার আছে, একটা প্রতিষ্ঠান বিরোধিতা আছে। কিন্তু আমি যেটা বললাম, পশ্চিমবঙ্গে রাজনীতিতে প্রতিটা জেলা, তুমি যদি কোচবিহার থেকে ধরো, সেই প্রথম সিট মেকলিগঞ্জ আর লাস্ট সিট সাগর, তাহলে প্রতিটা জেলার চরিত্র সম্পূর্ণ আলাদা। কোনো জেলায় এসসি ভোট বেশি, যেমন কোচবিহার জেলায় পুরোটাই অলমোস্ট এসসি ভোট এবং মুসলমান ভোট, মুসলমান কম আছে কিন্তু এসসি ভোট। এবার এই জেলায় নানা রকমের, আমাদের এখন তো পরিবর্তন হয়ে গেছে, আমরা জানতাম না এসসি ভোট কি, মতুয়া ভোট কি, রাজবংশী ভোট কি, জানা ছিল না। এখন এসসি ভোট, মতুয়া ভোট, রাজবংশী ভোট এবং ব্লক ভোট শুরু হয়েছে। আমি জেলা ধরে ধরে আসবো তোমার কাছে। 29টাতে এগিয়ে তৃণমূল, বিজেপি 48টাতে। শিলিগুড়ি খুব গুরুত্বপূর্ণ, পার্থর কাছে চলে যাব। শিলিগুড়ি থেকে পার্থ আছে, শঙ্কর ঘোষ, গৌতম দেব, কি অবস্থা? গণনা কি শুরু হয়েছে? এখনো পর্যন্ত ট্রেন্ড কি কিছু পাওয়া যাচ্ছে? না, তোমাকে প্রথমে জানি কি এখনও ট্রেন্ড কিছু আসেনি, এবং যে পোস্টাল ব্যালট গণনা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা, যদিও সরকারিভাবে এখনও কিন্তু ঘোষণা হয়নি যে পোস্টাল ব্যালট গণনা শুরু হলো কি হলো না। কিন্তু ঘড়ির কাটা বলছে যে পোস্টাল ব্যালট গণনা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। এই শিলিগুড়ি কলেজ এখানে আমরা দেখছি, এখানে কিন্তু দার্জিলিং জেলার সমতলে 3টি কেন্দ্রের গণনা হবে, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া। অন্যদিকে দার্জিলিং বিধানসভার গণনা হবে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ এবং কার্শিয়াং কলেজ এবং কালিম্পং কলেজ। এখনও কিন্তু পাহাড় এবং সমতল মিলিয়ে এই যে দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পং মিলিয়ে যে 6টি কেন্দ্র, এখনও কিন্তু কোনো রকম ট্রেন্ড আসেনি। তবে আমরা যেটা খবর পাচ্ছি যে জায়গায় কিন্তু ইতিমধ্যে পোস্টাল ব্যালট তার কিন্তু গণনা শুরু হয়েছে, এবং স্বাভাবিকভাবেই যে পোস্টাল ব্যালট যেহেতু শুরু হয়েছে এবং ট্রেন্ড এখনও আসেনি, কিছু
কিছু সময় লাগবে, কেননা যারা দায়িত্বে থাকেন আমাদের তো মিডিয়া সেন্টার অব্দি অ্যালাউ করা যায়, তার বাইরে কিন্তু আমরা অ্যালাউ নেই। স্বাভাবিকভাবেই ট্রেন আসতে সময় লাগবে এবং পোস্টাল ব্যালট গণনার পরে কিন্তু এক এক করে রাউন্ডগুলো বাড়বে। শিলিগুড়িতে যেমন 14 রাউন্ড হবে, মাটিকার নকশালবাড়িতে 18 রাউন্ড গণনা হবে, ফাঁসিদেওয়াতে 15 রাউন্ড গণনা হবে, কালিম্পংয়ের ক্ষেত্রে 12 রাউন্ড এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু 14 রাউন্ড এবং কাশিয়ার ক্ষেত্রে 17 রাউন্ড গণনা হবে এবং বেশ কিছু সময় লাগবে, কেননা এখন 8টা বেজে গেছে এবং ধাপে ধাপে করে কিন্তু এগিয়ে। এবং আমরা সকালবেলা যেমন শিলিগুড়ি কাউন্টিং সেন্টারে গৌতম দেব তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তারা যখন এলেন, গৌতম দেব তিনিও যথেষ্ট আত্মপ্রত্যয়ী যে তিনি জিতবেন। শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী, তিনি সরাসরি সাংবাদিকের সঙ্গে কথা না বলেও তিনিও কিন্তু তার পরিষ্কার জানিয়ে দেন শরীরী ভাষায় যে তিনি আবারও কিন্তু জিতছেন এই শিলিগুড়ি থেকে। কারণ এই দার্জিলিং আসনে যে আমাদের দার্জিলিং জেলায় 5টি আসন রয়েছে এবং গত যদি 21-এর নির্বাচনীটিকে দেখি তাহলে দার্জিলিং জেলায় কিন্তু 5টি আসনে গতবার 5টিতে কিন্তু বিজেপি জিতেছিল। অন্যদিকে কালিম্পংয়ে 1টি আসন, সেখানে কিন্তু জিতেছিল বিজেপি সেখানে পরাজিত হয়েছিল। এবার কি হয় সেদিকে অবশ্যই পাহাড় থেকে সমতল যেমন নজর রয়েছে, তেমনি রাজ্যেরও কিন্তু নজর রয়েছে শিলিগুড়ি তথা দার্জিলিংয়ের এই দেখা যাক এখনো পর্যন্ত কিছুই হয়নি, মাত্র 8:30টাও বাজেনি এখনো পর্যন্ত। বিশ্বদা,